আসসালামু আলাইকুম, আমি রোকেয়া জামান, টিচার, বিবিএ প্রফেশনালস, দুনিয়া ইউনিভার্সিটি কলেজ। আমরা লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস কোর্সের 4 নম্বর চ্যাপ্টার করছি। 4 নম্বর চ্যাপ্টারে ছিলাম আমরা। তো এখানে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কয়েকটা কোয়েশ্চেন আর কি নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটা আছে শেয়ার ওয়ারেন্ট এবং শেয়ার সার্টিফিকেটের মধ্যে পার্থক্য, অর্থাৎ difference between share warrant and share certificate. অর্থাৎ ডিফারেন্স হচ্ছে শেয়ার ওয়ারেন্ট এবং শেয়ার সার্টিফিকেটের মধ্যে যে পার্থক্য সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। ডিফারেন্স আকারে যেহেতু কোয়েশ্চেনটা আছে, আমরা পাশাপাশি এটা লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। শেয়ার ওয়ারেন্ট একটা, আর একটা হচ্ছে শেয়ার সার্টিফিকেট। প্রথমে এখানে ডেফিনেশন যখন বলা হয়েছে, 1 নম্বর হচ্ছে ডেফিনেশন। শেয়ার ওয়ারেন্ট, শেয়ার ওয়ারেন্টটা আসলে কি? শেয়ার ওয়ারেন্ট ইজ এ ডকুমেন্ট ইস্যুড বাই এ কোম্পানি, অর্থাৎ একটা কোম্পানি কর্তৃক হচ্ছে ইস্যু হবে, stating that its bearer is entitled to the share, অর্থাৎ issued by company stating that its bearer কি করছে, its bearer is entitled the number of share তাহলে শেয়ার ওয়ারেন্ট কি বোঝা গেল, যে এটা ইস্যুড বাই এ কোম্পানি স্টেটিং দ্যাট ইটস বেয়ারার ইজ এন্টাইটেলড দ্য নাম্বার অফ শেয়ার, অর্থাৎ এর বেয়ারার এর শেয়ারের সংখ্যা দ্বারা হচ্ছে এটা নির্দিষ্ট করা হবে, এন্টাইটেল করা হবে কি, যে দ্য নাম্বার অফ শেয়ার। কিন্তু অন্যদিকে শেয়ার সার্টিফিকেট বলছে যে এটাও ইস্যু করা হবে একটা কোম্পানি কর্তৃক, issued by a company specifying the number of share held by any member, অর্থাৎ এটাও কোম্পানি কর্তৃক ইস্যু হবে, তবে কিভাবে হবে, যে স্পেসিফাইং the number of share held by any member, ওকে। তাহলে ডেফিনেশনে আমরা দেখলাম যে শেয়ার ওয়ারেন্ট হচ্ছে কোম্পানি কর্তৃক ইস্যুকৃত হবে এবং এর বেয়ারার হচ্ছে এন্টাইটেলড হবে কি কর্তৃক, দ্য নাম্বার অফ শেয়ার, অর্থাৎ শেয়ারের সংখ্যা অনুযায়ী এন্টাইটেল হবে। আর শেয়ার সার্টিফিকেট বলছে যে ইস্যুড বাই কোম্পানি স্পেসিফাইং দ্য নাম্বার অফ শেয়ার হেল্ড বাই এনি মেম্বার, অর্থাৎ এখানে যে কোনো মেম্বার কর্তৃক যে শেয়ার হচ্ছে আছে, সেই শেয়ার কর্তৃক তাকে স্পেসিফাই করা হবে, অর্থাৎ শেয়ার সার্টিফিকেটটা হচ্ছে একজন নির্দিষ্ট মেম্বারের কর্তৃক, যে কোনো হচ্ছে একজন নির্দিষ্ট কোনো ব্যক্তি হবে না, যে কোনো মেম্বার কর্তৃক আসলে শেয়ার হেল্ড হবে। আর শেয়ার ওয়ারেন্ট হচ্ছে নাম্বার অফ শেয়ার, অর্থাৎ যে কয়টা নাম্বার অফ শেয়ার থাকবে, অর্থাৎ নাম্বার অফ শেয়ার অনুযায়ী এটাকে বেয়ারার কর্তৃক এন্টাইটেল করা হবে। এরপর বলছেন যে ডকুমেন্ট
ডকুমেন্ট লিখি, প্রাইমেসি অফ ডকুমেন্ট। আচ্ছা, শেয়ার ওয়ারেন্টটা হচ্ছে একটা সাবস্টিটিউট অফ শেয়ার সার্টিফিকেট। শেয়ার সার্টিফিকেটের একটা অংশ হচ্ছে শেয়ার ওয়ারেন্ট, অংশ বা সাবস্টিটিউট যেটাই বলা হয়। আর শেয়ার সার্টিফিকেট হচ্ছে মেইন ডকুমেন্ট ফর প্রোভাইডিং the ownership of share, the ownership of share। ওকে, তাহলে দেখলাম যে শেয়ার সার্টিফিকেটের একটা অংশ সাবস্টিটিউট বা হচ্ছে অংশ বা একটা হচ্ছে শেয়ার সার্টিফিকেটের একটা আলাদা পার্ট বলা যায়। তাহলে শেয়ার সার্টিফিকেটের মধ্যে একটা অংশ কিন্তু শেয়ার ওয়ারেন্ট, তাহলে এটা ছোট একটা অংশ। তো এটা হচ্ছে শেয়ার সার্টিফিকেটের অংশ। আর এখানে দেখা যাচ্ছে যে শেয়ার সার্টিফিকেটে কিন্তু মেইন একটা ডকুমেন্ট বা প্রধান অংশ, প্রধান তথ্যাবলী যেটা কিনা প্রোভাইড করে কি ওনারশিপ অফ শেয়ার, অর্থাৎ শেয়ারের ওনারশিপটা হচ্ছে বোঝা যায় সহজে। এরপর হচ্ছে যে রুল অফ ইস্যু, যেটা শেয়ার ওয়ারেন্ট, এটা কারা ইস্যু করতে পারবে, যে ইট ইজ ইস্যুড অনলি উইথ ফুললি পেইড আপ শেয়ারস, অর্থাৎ ইট ইজ only issued with fully paid up shares। অপরদিকে শেয়ার সার্টিফিকেট হচ্ছে it may be issued even though the share is partly paid, অর্থাৎ যদি এটা it may be issued even though the share is partly issued। Process transfer share warrant can be transferred by delivery a share certificate transferred by following procedures stated in the company, অর্থাৎ কোম্পানি যে প্রসিডিউর মেনটেন করতে বলবে সেই প্রসিডিউর মেনটেন করে শেয়ার ক্যাপিটাল ট্রান্সফার করতে পারবে। আমরা পরবর্তী পার্থক্যে চলে যাই। 5 নম্বর পার্থক্য হচ্ছে ভোটিং রাইটস। এদের কোনো
শেয়ার ওয়ারেন্টের কোনো ভোটিং রাইটস নাই। আর শেয়ার সার্টিফিকেটের ভোটিং রাইটস আছে। ছোট ছোট পার্থক্য, জাস্ট যদি জিনিসটা বোঝা যায় তাহলে কিন্তু খুব সহজেই জিনিসটা মাথায় রাখা যায়। আর একটা পার্থক্য হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ শেয়ার ওয়ারেন্ট এবং শেয়ার সার্টিফিকেটের কন্টেন্ট কোনগুলো। সিরিয়াল নাম্বারস হতে পারে, ডেট অফ ইস্যু, ইটিসি। আর শেয়ার সার্টিফিকেটের ক্ষেত্রে প্রাইস অফ শেয়ার, অ্যাড্রেস অফ হোল্ডার, অ্যাড্রেস অফ হোল্ডার, ইটিসি। তো এখানে দেখা যাচ্ছে যে শেয়ার ওয়ারেন্ট এবং শেয়ার সার্টিফিকেটের মধ্যে আমরা কয়েকটা পার্থক্য দেখলাম। মূলত শেয়ার ওয়ারেন্ট হচ্ছে শেয়ার সার্টিফিকেটের সাবস্টিটিউট, আর শেয়ার সার্টিফিকেটটা হচ্ছে একটা মেইন ডকুমেন্ট বা মেইন একটা কোম্পানির হচ্ছে বিষয়বস্তু যেখানে ইনক্লুড থাকে। মোটামুটি এই পার্থক্যগুলো দেখলে শেয়ার ওয়ারেন্ট এবং শেয়ার সার্টিফিকেটের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারবো। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে liabilities of the concerned parties for conveying false information in the prospectus. অর্থাৎ বিবরণ পত্রে যদি কোনো ফলস বা ফ্রড করা হয়, কোনো ভুল তথ্য দেওয়া হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোর দায় কি থাকে, দায় দায়িত্বগুলো কি থাকে। তাহলে কোন কোন পক্ষগুলো বিবরণী পত্রে হচ্ছে কারা আসলে দায় থাকবে সেটা আমাদের জানা দরকার। যে persons liable for false information in prospectus. কারা দায়ী থাকবে? প্রথমত ডিরেক্টররা দায়ী থাকবে। আমি গত কয়েকটা ক্লাস আগে আর কি শেয়ার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে ফ্রড করা হয়, যে ভুল হচ্ছে একটা ইনফরমেশন দেওয়া হয় যে কোম্পানির অবস্থা ভালো, আদর্শ কোম্পানির ভালো অবস্থা ছিল না, তখন কিন্তু এ ধরনের হচ্ছে ফলস যদি ইনফরমেশন ধরা পড়ে তখন কিন্তু এই হচ্ছে ডিরেক্টরের বিরুদ্ধে লিগ্যাল যে হচ্ছে ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া যায়।
তো এখানে এই একইভাবে আপনার বিবরণপত্রে যদি কোনো ফলস বা হচ্ছে ফ্রড করা হয় তখন কিন্তু ডিরেক্টর সেখানে দায়ী থাকে। তারপর বলছে যে দ্য পারসন হু হ্যাজ অ্যাগ্রিড টু বিকাম এ ডিরেক্টর, persons who have agreed to become a director. এরপর আরো আছে যে প্রমোটার্সরা অবশ্যই লায়াবল থাকবে। তারপরে যে অথরাইজড করবে, পারসন হু অথরাইজড, প্রসপেক্টাস যে আসলে অথরাইজ করবে সেও কিন্তু এখানে দায়ী থাকবে। তাহলে একটা বিবরণপত্রে যদি কোনো ভুল ধরা পড়ে বা ভুল কোনো ইনফরমেশন দেওয়া থাকে এবং মানুষের সাথে ফ্রড করা হয় এবং সেটা যদি হচ্ছে সম্মুখে আসে তখন কিন্তু ডিরেক্টরের বিরুদ্ধে, তারপর দ্য পারসন হু হ্যাভ অ্যাগ্রিড টু বিকাম এ ডিরেক্টর এবং প্রমোটার, তাছাড়াও আসছে দ্য পারসন হু অথরাইজ, আসলে যারা দায়িত্বে থাকে তারা কিন্তু অবশ্যই সেক্ষেত্রে লায়াবল থাকবে এবং তাদের বিরুদ্ধে কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। তাহলে কারা দায়ী থাকলো আমরা কিন্তু দেখলাম, এবং দায়ীগুলো কি সেগুলো আমাদের একটু দেখতে হবে। লায়াবিলিটিস গুলো হচ্ছে প্রথমে সিভিল লায়াবিলিটি, অসামরিক দায়, যখন the concerned parties are liable to compensate the person who suffers from losses due to any false or fraudulent information of the prospectus, অর্থাৎ যারা হচ্ছে সিভিল হচ্ছে লায়াবিলিটিটা হচ্ছে যে যারা যে সমস্ত ব্যক্তি এ ধরনের কাজ করছে তারা কিন্তু কম্পেনসেট করতে বাধ্য থাকবে, যারা কিনা এই সাফার করছে এই ধরনের ভুল তথ্য দেওয়ার কারণে, ফ্রড করার কারণে লসের সম্মুখীন হয়েছে, তাদের কাছে কিন্তু কম্পেনসেট করতে বাধ্য থাকবে। এরপর বলছে যে ক্রিমিনাল লায়াবিলিটি, criminal liability, the concerned parties shall be punished with imprisonment with or without fine, which may extend 2 years or 5 years. বলছে যখন ক্রিমিনাল হচ্ছে লায়াবিলিটি যখন থাকবে, অর্থাৎ তাদের বিরুদ্ধে যখন কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে তখন কিন্তু 2 বছর বা 5 বছরের হচ্ছে সশ্রম কারাদণ্ড হতে পারে, এবং হচ্ছে সেক্ষেত্রে ফাইন সহ হইতে পারে বা ফাইন নাও হইতে পারে। তার যে ফ্রড করার লিমিটের উপর ডিপেন্ড করে তাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। এরপর বলছে যে লায়াবিলিটি আন্ডার দ্য ল অফ ফ্রড, liability under the law of fraud. The sufferer of the false or fraudulent statement of the prospectus may take action under the general law of the Fraud Insurance Companies Act. অর্থাৎ 1994 সালের হচ্ছে অ্যাক্ট অনুযায়ী হচ্ছে যে আর কি সাফারার, অর্থাৎ ভুক্তভোগী ব্যক্তি যে ফলস করছে, ফ্রড করছে, তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারে। এছাড়াও আছে পেনাল্টি ফর ফ্রডুলেন্সি, inducing persons to invest money. To invest money.
জনগণকে মিথ্যাভাবে প্ররোচিত করে টাকা বিনিয়োগ করানোর জন্য শাস্তি। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি হচ্ছে আগেও বলছি যে কোম্পানিতে যখন হচ্ছে ভালো অবস্থা যায় না, যখন শেয়ার সেল হয় না বা লস হচ্ছে, এই পর্যায়ে কি করে বিবরণপত্রটা এমনভাবে সাজায় দেখে মনে হবে, বাইরে থেকে দেখে মনে হবে যে কোম্পানি খুব ভালো অবস্থায় যাচ্ছে, গ্রোথ অনেক ভালো, কিন্তু আসলে সেই কোম্পানি সেরকম অবস্থায় ছিল না। সেই অবস্থায় যখন মানুষ আকর্ষিত হয়ে যে ভালো প্রফিট আসবে, এই আকর্ষণ থেকেই সেই কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করে, কিন্তু অ্যাট লাস্ট দেখা যায় যে কোম্পানির গ্রোথ ভালো ছিল না, সেই অবস্থায় কোম্পানি হচ্ছে খারাপ অবস্থায় যাওয়ার কারণে ব্যক্তি পর্যায়ে ইনভেস্ট করে ব্যক্তিরা লস করে। তখন এই অবস্থায় যখন পেনাল্টি ফর ফ্রডুলেন্টলি ইনডিউসিং পারসন টু ইনভেস্ট মানি, অর্থাৎ যে মিথ্যাভাবে প্ররোচিত করার জন্য যে হচ্ছে বিনিয়োগ করানোর জন্য যে শাস্তির বিধান আছে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী, যে হচ্ছে কিছু টাকা হচ্ছে সেখানে দেওয়া লাগতে পারে, বা হচ্ছে 5 ইয়ার তাকে হচ্ছে জেল খাটতে হতে পারে। এছাড়াও প্রায় 10,000 টাকা সেখানে দেওয়া লাগতে পারে। এখানে আসলে দায়বদ্ধতা থেকে এই ধরনের হচ্ছে অর্থ বা হচ্ছে দেওয়া লাগতে পারে এবং তাদেরকে জেল জরিমানা হতে পারে। একটা শর্ট কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি যে রিজার্ভ ক্যাপিটাল, সঞ্চিতি তহবিলটা কি? A limited company may be special resolution determine that any portion of its share capital shall not be called up except in the event of the company liquidation. This uncalled capital freed from call is called the reserve. যেহেতু কোম্পানিতে শেয়ার হচ্ছে প্রথমে তলবকৃত করা হয়, কল করা হয়, যখন কোনো কোম্পানিতে হচ্ছে কিছু পরিমাণ শেয়ার যদি তলবকৃত না হয়, তলব করা না হয়, যে বিক্রয় করার জন্য তলব না করা হয়, সেই যে পরিমাণ শেয়ার অতলবকৃত থেকে যায় সেটাকেই আমরা কি বলবো, যে রিজার্ভ ক্যাপিটাল বলবো। তো সঞ্চিতি তহবিল যদি আসে তাহলে এভাবে হচ্ছে সুন্দরভাবে আপনারা লিখবেন যে যেই শেয়ারগুলো কোম্পানিতে তলবকৃত থাকে না বা অতলবকৃত থাকে, shall not be called up, সেগুলোই আমরা হচ্ছে সঞ্চিত তহবিল বা রিজার্ভ ক্যাপিটাল হিসেবে জানব। এছাড়াও এখানে একটা কোশ্চেন আছে যে ডিবেঞ্চার অ্যান্ড কনভার্টিবল ডিবেঞ্চার। ডিবেঞ্চার তো আমরা সবাই বুঝি যে companies borrowed a certain sum of money from the holder thereof upon some terms of conditions। যেই ডিবেঞ্চারগুলো কনভার্ট